হ্যালো বন্ধুরা, আনন্দবাজার পত্রিকা 28/4/2020 ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা ডিসকাস করে নেব। মূলত আমরা আজকে একটা আর্টিকেল, যেটা বড় আর্টিকেল, সেটা ভালো করে ডিসকাস করব। সেটা হচ্ছে অতিমারির চেয়েও তার প্রতিক্রিয়া যেন বড় ক্ষতির কারণ না হয়। এই আর্টিকেলটি লিখেছেন কৌশিক বসু, যিনি আমাদের ফর্মার চিফ ইকোনমিস্ট ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের। ঠিক আছে, তো চলো দেখে নিই তিনি কী কী পয়েন্টস রাখছেন, যাতে অতিমারি মিন্স এই যে প্যান্ডেমিক চলছে কোভিড-19, সেটার থেকেও যাতে তার প্রতিক্রিয়া যেটা হচ্ছে অন্যান্য দিকে যে ক্ষতি হচ্ছে তার চেয়েও যেন সেটা বড় না হয়ে ওঠে, সেটা নিয়ে তিনি কনসার্ন নিজের ব্যক্ত করেছেন পার্টিকুলার আর্টিকেলে। তো কী কী কনসার্ন তিনি নিজের রেখেছেন সেগুলো আমরা দেখে নেব। তো দেখো, অতিমারি হোক কিংবা খরা, বন্যা, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সাধারণ মানুষের ভালো থাকার গায়ে কতখানি আঁচ লাগবে, তাদের অর্থনৈতিক স্বাস্থ্য কতখানি ভাঙবে এবং জীবন জীবিকার কতখানি ক্ষতি হবে, সেটা শুধু কিন্তু বিপর্যয়ের তীব্রতার উপরেই নির্ভর করে না। তিনি বলতে চাইছেন যে অতিমারি হোক বা যে কোনো ধরনের মহামারী বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হোক, বন্যা বা যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় হোক, সাধারণ মানুষের যে ভালো থাকার বা সাধারণ মানুষের উপর তার কতটা এফেক্ট পড়বে, তার স্বাস্থ্যের উপর কতখানি এফেক্ট পড়বে, তার জীবন ও জীবিকার উপর কতখানি এফেক্ট পড়বে, সেটা শুধু কিন্তু সেই বিপর্যয়ের তীব্রতার উপরেই নির্ভর করে না, অন্যান্য অনেক কিছুর উপরেই নির্ভর করে। সেটা আমরা দেখে নেব। নির্ভর করে সেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আমাদের রিয়াকশন কীরকম, সেটার উপরেও কিন্তু অনেকটা পড়ে। আমাদের প্রতিক্রিয়া কীরকম, আমরা কীরকম প্রিকশন নিয়েছি, আমরা কীরকম তার প্রতি রিয়াকশন নিচ্ছি, বা তাকে ট্যাকেল করার জন্য কি আমরা প্রভিশন নিচ্ছি, কি পলিসি নিচ্ছি, তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। ঠিক আছে, আমরা কীরকম নিরাপত্তা ব্যবস্থা করছি, আমাদের সহনাগরিকদের প্রতি আমাদের মনোভাব কীরকম রয়েছে, অর্থনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য আমরা কী ধরনের ব্যবস্থা নিচ্ছি, এগুলোর উপরে কিন্তু মানুষের জীবনজয়, সেই প্রত্যেকটা মানুষের জীবনে সেই পার্টিকুলার বিপর্যয়ের ধাক্কার তীব্রতাটা কিন্তু নির্ভর করছে। এটাই তিনি বলতে চাচ্ছেন। তাহলে সেই পার্টিকুলার কোভিড-19 হোক বা যে কোনো প্যান্ডেমিক, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের যে এফেক্ট কতটা পড়বে মানুষের প্রতি, তো মানুষের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে। কী প্রতিক্রিয়া? সেই প্রতিক্রিয়া হচ্ছে আমরা কীরকম তাকে ট্যাকেল করার জন্য নিরাপত্তা ব্যবস্থা করছি, প্রিকশন নিচ্ছি, সাধারণ সহনাগরিকদের প্রতি যারা এই রকম দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রতি আমাদের মনোভাব কীরকম হচ্ছে, অর্থনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য আমরা কী ধরনের ব্যবস্থা নিচ্ছি, এইগুলোর উপরে কিন্তু অ্যাকচুয়ালি সেই বিপর্যয়ের ধাক্কাটা কত, তীব্রতা কত, সেটা কিন্তু নির্ভর করছে। আদারওয়াইজ যদি কোনো ফাঁকা জায়গায় যদি কোনো বিপর্যয় হয়, তাহলে তো আমাদের লাইফে কোনো এফেক্ট পড়তো না। কিন্তু যখন আমাদের এখানে পৌঁছে এবং আমরা কীরকম সেটাকে ট্যাকেল করছি, তার উপরেই কিন্তু এটার তীব্রতাটা ডিপেন্ড করছে। বিপর্যয় হিসাবে কিন্তু কোভিড-19 এখনও অনেক নতুন। তিনি বলতে চাইছেন যে বিপর্যয় হিসেবে কোভিড-19 কিন্তু এখনও অনেক নতুন। আমরা এখনও কিন্তু এই বিপদকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আমরা এখনও নিশ্চিতভাবে জানি না যে এর প্রতিক্রিয়ায় কোন আর্থিক সিদ্ধান্তগুলি যথাযথ হবে। একদম নতুন একটা আমরা জিনিসের সাথে লড়াই করছি, একটা ইনফেকশাস ডিজিজ, একটা কন্টেজাস ডিজিজ। তো এর ফলে এর প্রতিক্রিয়ায় কোন আর্থিক সিদ্ধান্তগুলি নেওয়া উচিত, আমাদের আর ইকোনমিটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, না আমাদের স্বাস্থ্যটাকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, নাকি কেউ যাতে ভুভুক্ষ হয়, মানে কেউ যাতে অনাহারে মারা না যায়, সেটাও কিন্তু দেখতে হবে স্বাস্থ্যের সাথে সাথে। তো কি সিদ্ধান্ত নিতে হবে সেটা কিন্তু, যেহেতু এই রোগটাও নতুন, সেহেতু এর প্রতিকার হিসেবে কি করণীয় সেটাও কিন্তু নতুন, এবং সেটা কিন্তু আমাদের বুঝে শুনে নিতে হবে। তবে মনে রাখতে হবে, নিশ্চিত বলে জীবনে কিন্তু আসলে কিছু হয় না। কোনো রকম কিন্তু এরকম সেট গাইডলাইন্স নেই যে এরকম একটা জিনিস হলে এরকম সিদ্ধান্তগুলো নিলেই কিন্তু এরকম ফলগুলো পাওয়া যাবে, এরকম কিন্তু সেট প্রিন্সিপালস কোনো নেই। পরিস্থিতি অনুযায়ী কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হয়, এবং তারপর পরিস্থিতি অনুযায়ী সেই পার্টিকুলার সিদ্ধান্তগুলো কিন্তু ফ্লেক্সিবল করে সেটাকে চেঞ্জ করে টার্গেট করতে হয়। তারপরেই কিন্তু আমরা যথাযথ আউটপুটটা পাই। আমরা নেহাত ভ্রান্তির বসে বেশিরভাগ সময় এমনভাবে বাঁচি যেন মনে হয় যে জীবন আসলে একটা নিশ্চিত একটা গাইডলাইনে চলে, কিন্তু এই ভ্রান্তিটি না থাকলে অবশ্য ঘোর মুশকিলও হতো অবশ্যই।
এটা তিনি বলেছেন। ইতিহাস আমাদের কিন্তু একটা কথা শিখিয়েছে, যুদ্ধ বা অতিমারির মতো বিপর্যয় বহু দেশেরই অর্থনৈতিক গতিপথ কিন্তু সম্পূর্ণ পাল্টে যেতে পারে। এখন যে অর্থনৈতিক দিক, যে ডিরেকশনে আমাদের অর্থনীতি চলছে, যুদ্ধ বা অতিমারি এইগুলো জিনিসগুলো কিন্তু একটা বিশাল চেঞ্জেস নিয়ে আসে পুরো সিস্টেমের উপর, পুরো বিশেষ করে ইকোনমিক সিস্টেম, হেলথ সিস্টেম এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কিন্তু চেঞ্জ হতে পারে এই সমস্ত মহামারীর পর বা অতিমারির পর। এতদিন যারা জিতছিল তারা চলে যেতে পারে পরাজিতের দলে, আবার হেরোরা হয়ে যে উঠতে পারে নতুন বিজেতা। এর কিন্তু অনিশ্চয়তা আছেই। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু ভবিষ্যতের কথা ভাবতেই হবে। এটা ভেবে চলবে না যে এটাকে হালকাভাবে নিলে হবে না, যে এখন যা হচ্ছে হচ্ছে এভাবে আমরা ট্যাকেল করে নিই, কোনোভাবে এটার থেকে আমরা উঠতে যাই না। আমাদের ফিউচারের কথা কিন্তু ভাবতে হবে, ভবিষ্যতের কথা কিন্তু আমাদেরকে ভাবতেই হবে। অর্থনীতি যাতে দূর সম্ভব ঠিকঠাক চলে তা কিন্তু নিশ্চিত করতে হবে। হতে পারে আমরা একদম পারফেক্ট ডিসিশন না নিই, ভালো একদম সিদ্ধান্ত না নিতে পারি, কিন্তু অ্যাটলিস্ট আমাদের চেষ্টা করতে হবে যাতে সম্ভব হয় যত সম্ভব ঠিকঠাক ভবিষ্যতে, যাতে একদম এরকম কিছু না হয় যে আমাদের ভবিষ্যতে আমরা একদম অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আমাদের অর্থনীতি পুরো ডিস্ট্রয় হয়ে গেল। এই জিনিসগুলো যাতে না হয় সেগুলো দেখতে হবে। সাধারণ মানুষ যেন অনাবশ্যক কষ্ট না পায়। যদি ইনএভিটেবল হয়, কষ্ট পেতেই হবে, তখন পেলে কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু আমাদের কাছে রিসোর্সেস আছে, আমরা তাদেরকে হেল্প করতে পারবো, আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারবো। বাট আমরা যদি না দিয়ে তবুও অনাবশ্যক যদি কেউ কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু সেটা দেখতে হবে, সেটা যাতে না হয়। জাতীয় অর্থনীতি কোন পথে যেতে চলেছে তার প্রাথমিক আভাস কিন্তু এখনই পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে কিছু অনুমান কিন্তু করাই যায়। যেরকম এই মুহূর্তে প্রধানতম সমস্যাগুলোর মধ্যে একটা হলো ভাইরাসের সংক্রমণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ এবং অর্থনীতিকে চালু রাখার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পারা। তো প্রধান যেটা সমস্যা এটাই দেখা যাচ্ছে যে ভাইরাসের সংক্রমণ রোধের জন্য একদিকে যেরকম ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে, অন্যদিকে অর্থনীতিকেও কিন্তু চালু রাখতে হবে। তার মধ্যে কিভাবে একটা ভারসাম্য বজায় রাখা যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ সব কিছুই কিন্তু আমাদের কাছে লিমিটেড। আমাদের কাছে ম্যান পাওয়ার লিমিটেড রয়েছে, আমাদের কাছে রিসোর্সেস, মানি পাওয়ার, যাই বলো, সব কিছু কিন্তু লিমিটেড রয়েছে। তো সব দুটোর মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে আমাদেরকে চলতে হবে। ওকে, তারপরে দেখো, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের বোঝা কিছুতেই কিন্তু দেশের গরিব মানুষ, শ্রমিক বা অভিবাসী কর্মীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। ঠিক আছে, এবার লকডাউন বলে নিয়ে যে লকডাউন হয়ে গেল, এবার যে যেখানে আছো সেখানেই থাকো, কিন্তু তাদের জন্য যাদের কাছে খাওয়া পড়া বাসস্থান নেই, ঠিক আছে, যাদের কাছে বিশেষ করে এখন এই মহামারী বা অতিমারির সময় নিম্নটুকু যেটা খাওয়া এবং বাসস্থান যদি কারো কাছে নেই ঠিকঠাক, যারা ফিজিক্যাল ডিস্ট্যান্সিং বা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতে পারছে না, কারণ তাদের কাছে অ্যাকোমোডেশন নেই সেরকম, একটা ঘরের মধ্যে 10-12 জন মানুষকেও থাকতে হচ্ছে, তো সেটার দায়িত্ব কে নেবে? তাদেরকে নিজের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। তো সেটাই বলা হয়েছে যে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের বোঝা কিছুতেই যাতে দেশের গরিব মানুষ, শ্রমিক এবং পরিযায়ী অভিবাসী কর্মী, মানে পরিযায়ী যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের কথা বলা হয়েছে, তাদের ঘাড়ে কিন্তু চাপিয়ে দেওয়া যায় না, তাই না? কারণ ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবাই লড়ছি, আমরা সবাই যখন ভালো করে আমরা এভাবে লড়ছি যে আমরা নিজের বাড়িতে আছি, অনেকে সব কিছুই করতে পারছি, বাট কেউ এরকম আছে যারা একদিকে নিজের বাড়ি যেতে পারছে না, কেউ খাদ্য ঠিকমতো পাচ্ছে না, কেউ থাকার জায়গা ঠিকমতো পাচ্ছে না। তো সেই জিনিসগুলো কিন্তু করা যায় না ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের সময়। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পর অর্থনীতির ধ্বংসস্তূপে এসে দাঁড়ালেও কোনো কাজের কথা নয়। তর্কটা আসলে কিন্তু জীবন বনাম অর্থনীতির নয়, তর্কটা হলো জীবন বনাম জীবনের, তাই না? এটা না যে কিভাবে জীবন বাঁচাতে হবে না অর্থনীতি বাঁচাতে হবে, কোশ্চেনটা কিন্তু শুধু এটাই নয়, কোশ্চেনটা হলো জীবন বনাম জীবনের, মানে জীবন, লাইফটাও থাকতে হবে এবং জীবনটা যেভাবে লাইফটাকে আমাকে বাঁচতেও হবে। জীবন তো বাঁচাতেই হবে, কিন্তু জীবনটাকে আমাদের লাইফটাকে আমাদের কন্টিনিউ তো করতে হবে, খেয়ে পড়ে নিয়ে আমাদের বাঁচতে হবে। তো জীবন ও বাঁচার মধ্যেও কিন্তু একটা তর্ক রয়েছে, ঠিক আছে? তো ভাইরাস বিরুদ্ধে যুদ্ধ জয়ের পর অর্থনৈতিক ধ্বংসস্তূপে এসে দাঁড়ানো কোনো কিন্তু কাজের কথা নয়, এটাই বলেছে। শুধু কেরল নয়, কোভিড-19 বিরুদ্ধে গোটা ভারতে কিন্তু যথেষ্ট ভালো লড়ছে, তাই না? কেরলের মডেলের কথা বলা হয়। কেরল মানে যখন কেরল থেকে স্টার্ট হয়েছিল প্রথম কেস, তারপর থেকে কেরলে দেখা যাচ্ছিল সব থেকে বেশি সংক্রমণ হচ্ছে প্রথম দিকে, কিন্তু তারপরে কেরল এখন অনেকটাই পিছিয়ে গিয়েছে এবং অন্যান্য রাজ্য যেরকম মহারাষ্ট্র,
গুজরাট, এই জেলাগুলো এই রাজ্যগুলো কিন্তু অনেক বেশি এখানে কেস চলে আসতেছে, এবং কেরল অনেকটাই স্টেবল করে দিয়েছে। তো কিন্তু এখানে লেখক বলেছেন শুধু কেরল নয়, কোভিড-19 বিরুদ্ধে গোটা ভারতই কিন্তু যথেষ্ট ভালো লড়াই করছে, লড়াই কিন্তু গোটা ভারতই করছে। ঠিক আছে, দেশে কোভিড-19 প্রকোপ কিন্তু এখনও সীমিত আছে, এটাই বলা হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি, যেটা ব্রিফ করা হচ্ছে হেলথ মিনিস্ট্রি থেকে, বা যেটা পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে প্রতিদিন যেটা ব্রিফ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে দেশে কোভিড-19 প্রকোপ কিন্তু এখনও সীমিত। প্রতি 1 কোটি মানুষের প্রাণহানির হার এখনও কিন্তু 6 জন। তাহলে প্রতি 1 কোটি মানুষের মধ্যে প্রাণহানির হার এখনও কিন্তু 6 জন। ইউরোপে বেশিরভাগ অংশে বা মার্কিন যুক্তরাষ্ট্রে যা চলছে, ভারতের পরিস্থিতি তার চেয়ে কিন্তু এখনও ঢের ভালো। তোমরা জানো ইউরোপে কিন্তু তুর্কি বলো অ্যান্ড ইরান বলো অ্যান্ড যেখানে স্পেন বলো, এগুলো জায়গায় কিন্তু প্রচুর লোক যেভাবে মরেছে সেরকমই সংক্রমিত হয়েছে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রেও তোমরা জানো কীরকম, মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি কেস এবং সব থেকে মৃত্যু এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রেই সব থেকে ফার্স্ট হয়ে গেছে। এবং স্পেনে করোনা ভাইরাসের মৃত্যুর হার প্রতি 1 কোটি মানুষে 4,960 জন, মার্কিন যুক্তরাষ্ট্রে 1,670 জন, ইটালিতে 4,410 জন, ব্রিটেনে 3,050 জন, আর সুইডেনে 2,170 জন। তবে মৃত্যুর হার শুধু ভারতেই কম নয়, দেখা যাচ্ছে আফ্রিকা ও দক্ষিণ এশিয়া মানে সাউথ এশিয়া সব দেশেই কোভিড-19 মৃত্যুর হার কিন্তু অনেক কম। এটাও তোমরা খবরে শুনে হবে যে আমাদের এদিকে এশিয়াতে চীন ছাড়া, চীন থেকে স্টার্ট হয়েছিল, চীন ছাড়া অন্যান্য দেশগুলোতে মৃত্যুর হার কম, এবং আফ্রিকার দেশগুলোতেও মৃত্যুর হার কম। প্রতি 1 কোটি মানুষের মৃত্যুর হার বাংলাদেশে মাত্র 9 জন, শ্রীলঙ্কায় 3 জন, পাকিস্তানে 10 জন, কেনিয়ায় 3 জন, তানজানিয়ায় 2 জন, নাইজেরিয়ায় 2 জন, ইথিওপিয়ায় এই হার মাত্র 0.3 জন। রোগের ব্যাপকতার মাপকাঠি হিসাবে তাতে মৃত্যুর সংখ্যা দেখা ভালো, কারণ কতজনের সংক্রমণ হচ্ছে তার চেয়ে কতজন মারা যাচ্ছে সেটা বেশি কিন্তু নিখুঁতভাবে হিসাব রাখা সম্ভব। মৃত্যুর পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে ইউরোপ ও আমেরিকার সঙ্গে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিন্তু ফারাক কিন্তু অনেক বিপুল। কেন তা এখনও কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি। আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার দেশগুলো অবশিষ্ট দুনিয়ার থেকে কিন্তু বিচ্ছিন্ন, সে কথা কিন্তু মোটেও বলা যাবে না, তাই না? এখন কিন্তু আফ্রিকা বলো আর দক্ষিণ এশিয়া বলো, সব দেশই কিন্তু গ্লোবালাইজেশনের আন্ডারে আছে, সব দেশের সাথে একটা কানেকশন রয়েছে, সেটা ট্রেড রিলেশন হতে পারে, অনেকভাবে ট্যুরিজম হতে পারে, কালচার হতে পারে, বিভিন্ন দিক থেকে এখন কিন্তু পুরো বিশ্ব একটা একই সূত্রে গাথা বলা যেতে পারে। এবং বাংলাদেশিদের তো বলা হয় বাংলাদেশিরা দুনিয়ার সবচেয়ে বেশি ভ্রাম্যমান জনগোষ্ঠীর একটি। ঠিক আছে, তো ইথিওপিয়ার সঙ্গে চীনের আর্থিক সংযোগ দরকার, কিন্তু দুটো দেশই কোভিড-19 মৃত্যুর হার কিন্তু খুব কম। এগুলো ডেটা, এগুলো তোমাদের শুধুমাত্র একবার দেখে নাও, এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো লিখতে হবে না। পরিস্থিতি যে এরকমই থাকবে সেটা ধরে নেওয়া কিন্তু ভুল হবে, কিন্তু এই একই রকম ভুল হবে এটা ধরে নেওয়া যে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-19 যে পথে চলেছে, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলি সেই কক্ষপথেরই প্রারম্ভিক বিন্দুতে কিন্তু দাঁড়িয়ে আছে। সেজন্য পরিস্থিতি এরকমই থাকবে এটা ধরে নেওয়া ভুল হবে, কারণ আমরা কিন্তু এখনও একদম প্রারম্ভিক বিন্দুতে দাঁড়িয়ে আছি, যেখানে এককালে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। এবং আমরা যদি এখন থেকেই ঢিলেঢালা মনোভাব নিয়ে চলি যে আমাদের দেশে কম হচ্ছে, আমাদের এশিয়াতে কম হচ্ছে বা আফ্রিকাতে কম হচ্ছে, তাহলে কিন্তু পরে কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হয়ে যেতে পারে অবস্থাটা। ঠিক আছে, নেক্সট, সংক্রমণ ঠেকাতে যুক্তিগ্রাহ্য পদক্ষেপগুলো কিন্তু করতেই হবে, কিন্তু এটাও মনে রাখা দরকার যে ঝুঁকি কখনো একেবারে শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়, তাই না? সেটাই বললাম যে যুক্তিগ্রাহ্য যত কিছু পদক্ষেপ করতে হবে, নিতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে ঝুঁকি কিন্তু একেবারে শূন্যে আনা সম্ভব নয়, যে একবার লকডাউন উঠে গেল আমরা ভাবলাম আর কোনো ঝুঁকি নেই, সেটা কিন্তু কখনোই হয় না। জীবনে কোনো কাজই সম্পূর্ণ ঝুঁকিহীন নয়, কাজেই করোনা সংক্রমণের ঝুঁকিকে শূন্যে নামিয়ে আনার জন্য পদক্ষেপ করলে তা আমাদের সমাজ ও অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। এবার যদি আমরা শূন্যে নামানোর জন্য যদি লকডাউন আজীবনকাল ধরে চালিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সমাজ ও অর্থনীতি কিন্তু বিপর্যয় চলে আসবে, তাই না? অনেকে কাজ করতে পারবে না, এবং সরকারও খুব বেশি দিন তাদেরকে সাবসিডি বা সাবসিডাইজ ফুড প্রোভাইড করতে পারবে না, তাহলে কি হবে? তারা না খেয়ে মারা যাবে। তো সেটা কিন্তু করা যায় না, যে করোনার ঝুঁকি আছে বলে আমরা শূন্যে একদম করতে চাই, একজনও যাতে করোনা না থাকে, সেটা করতে গিয়ে দেখা গেল 1 বছর লেগে গেল। তো সেটা যাতে না হয় তার জন্য ব্যালেন্স করার কথা কিন্তু বলা হয়েছে, বিশেষত গরিব মানুষের জন্য যাদের কোনো সঞ্চয় নেই। সত্যি বলতে আমার মাঝেই ভয় হচ্ছে, লেখকের মাঝেই ভয় হচ্ছে যে আমরা একটা ফিয়ার সাইকোসিসে ঢুকে পড়েছি, তাতে কিন্তু লাভ হবে না। তো
গরিব মানুষের জন্য, যাদের কোনো সঞ্চয় নেই, তাদের জন্য কিন্তু বিপর্যয় ডেকে আনবে, এটা এর সাথে ছিল। এবার লেখক বলছেন তার কিন্তু একটা ভয় হচ্ছে, এবং তিনি বলছেন যে আমরা যেন একটা ফিয়ার সাইকোসিসে ঢুকে পড়েছি, যে কি হবে না হবে, তাতে কিন্তু লাভ হবে না। একটা আমাদের স্টেপ নিতে হবে, একটা বোল্ড স্টেপ নিতে হবে। শুধুমাত্র ভয়, যে একবার এটা ভয় লাগছে যে কোভিড-19 যদি ছড়িয়ে পড়ে লকডাউন খুললে, আরেকবার এটা ভয় লাগছে যে আমাদের অর্থনীতি কি হবে না হবে, অর্থনীতি যদি ফুড আমাদের শেষ হয়ে যায়, প্রোডাকশন সব বন্ধ হয়ে যায়, আমরা আর কতদিন উইদাউট সেই এসেন্সিয়াল কমোডিটি ছাড়া আমরা বাঁচতে পারবো। আরও অনেক কিছু এসেন্সিয়াল আমাদের দরকার হয়, যেগুলো এখন এসেন্সিয়াল মনে হচ্ছে না, আর 2 মাস 3 মাস পর কিন্তু অনেক কিছু এসেন্সিয়াল হয়ে পড়বে। তো সেটাই একটা ফিয়ার সাইকোসিস কিন্তু কাজ করছে। ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে হলে রিপ্রোডাকশন নাম্বার বা R0কে 1-এর চেয়ে কম রাখতে হবে। এই কনসেপ্টটা তোমরা হয়তো রিসেন্টলিও শুনে হবে। R0 বা এটাকে R0ও বলা হয়, R0 বা ইংরেজিতে R0 বলা হয়, যেটাকে রিপ্রোডাকশন নাম্বার বলা হয়। একজন করোনা সংক্রমিত রোগী আর তার সাথে আর কতজনকে তার সাথে সাথে সংক্রমণ করছে, সেই নাম্বারটাকেই বলা হয় রিপ্রোডাকশন নাম্বার। এবার এই যে রিপ্রোডাকশন নাম্বার যদি 1 হয়, তাহলে সে নিজের সাথে সাথে আরেকজনকে সংক্রমণ করছে। কিন্তু সেটা যদি 1-এর কম হয়ে যায়, তাহলে সে আর একজনকেও করছে না। তাহলে R0কে যদি 1-এর চেয়ে কম রাখা যায়, এই নাম্বারটাকে, রিপ্রোডাকশন নাম্বারটাকে, তাহলে কিন্তু আমরা ভাইরাসে জিততে পারবো। একজন সংক্রমিত ব্যক্তি থেকে গড়ে কতজন সংক্রমিত হচ্ছে, সেই সংখ্যাটিই হলো R0 বা R0। ঠিক আছে? কেরলে যখন এখন R0 নেমে এসেছে 1-এর নিচে, তেমনই কোনো অঞ্চলে এই হার 1-এর নিচে নামলে বুঝতে হবে সেখানে রোগটির প্রকোপ কিন্তু কমতে শুরু করছে। এই জন্য কেরলকে বলছে তাদের মডেলকে সাকসেস বলা হচ্ছে, কারণ কেরলে কিন্তু এই R0-এর যেটা নাম্বারটা, রিপ্রোডাকশন নাম্বারটা, সেটা 1-এর নিচে নেমে এসেছে, এবং সেখানে কিন্তু ঝুঁকিটা অনেকটাই কমে গেছে, এবং সেখানে রোগের প্রকোপও কমতে শুরু করেছে। এভাবেই কিন্তু বলা হচ্ছে যে সবাইকেই এটাই চেষ্টা করতে হবে। কিভাবে লকডাউন থেকে বেরিয়ে আসতে হবে দেশের আর্থিক নীতির সামনে, সেটা কিন্তু এখন একটা মস্ত বড় চ্যালেঞ্জ। কাজটা কিন্তু সাবধানে করতে হবে, কিন্তু দ্রুত করতে হবে। এটা না যে সাবধানে করতে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছে। কোনো দেশে লকডাউন কিন্তু কতখানি কড়াকড়ি হচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা তার একটা কিন্তু সূচক তৈরি করেছেন। যেমন এখন 73টা দেশের মধ্যে লকডাউন চলছে, তার মধ্যে কড়াকড়ির মাপকাঠিতে ভারত কিন্তু 1 নম্বরে। ভারতের সব থেকে কঠিন স্ট্রিনজেন্ট যেটাকে বলে, তোমরা যদি ইংলিশ আমার ভিডিওগুলো দেখছো, সেখানে কিন্তু আমি ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কভার করছি। তোমাদের সেই ওয়ার্ডগুলো তোমরা রাইটিংয়ে ইউজ করলে কিন্তু তোমাদের বেনিফিট হবে। তো স্ট্রিনজেন্ট মানে মাপকাঠিতে কড়াকড়ি, স্ট্রিনজেন্ট মিনস কড়াকড়ির মাপকাঠিতে ভারত কিন্তু এখন 1 নম্বরে। অল্প কয়েকদিনের জন্য হলে এই কড়াকড়িতে কোনো সমস্যা নেই। অল্প কয়েকদিন যদি হয়েছিল, যেমন ফার্স্ট টাইম যখন লকডাউন হয়েছিল, তখন খুব একটা যে সমস্যা হয়েছিল সেটা না। হ্যাঁ, মাইগ্রেন্ট লেবারদের যেটা সমস্যা হয়েছিল, কিন্তু কোনো দেশেই কিন্তু দীর্ঘদিনের জন্য কড়াকড়ির তালিকায় 1 নম্বরে থাকতে চাইবে না, তাই না? কোনো দেশই চাইবে না, কারণ 1 নম্বরে, এই তালিকায় 1 নম্বরে থাকা মানে সব ইকোনমি গোটা ক্লোজ করে রাখা, কোনো অ্যাক্টিভিটি না হওয়া, ইকোনমিক অ্যাক্টিভিটি, কোনো রকম অ্যাক্টিভিটি, সব রকমের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়া। তো কেউ এরকম তালিকায় 1 নম্বরে থাকতে চাইবে না। এতে গরিব মানুষের উপর মারাত্মক প্রভাব পড়বে। দেশে দীর্ঘমেয়াদী আর্থিক স্বাস্থ্যের খুব ক্ষতি হবে, কারণ আমাদের দেশে যে অর্থনীতির ব্যবস্থাটা চলে, যে বাইরে থেকে যে পুঁজি আসে বা ইনভেস্টমেন্ট আসে, সেগুলো বন্ধ হয়ে যাবে দেশে যদি অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ থাকে। তো এগুলোই বলা হচ্ছে যে গরিব মানুষের প্রতি মারাত্মক প্রভাব পড়বে, এবং দেশের আর্থিক স্বাস্থ্যেরও তার সঙ্গে সঙ্গে ক্ষতি হবে। গরিব মানুষ তার নিজের যে দিন আনে দিন খায়, তারা যেরকম কিছু করতে পারবে না, তার সাথে সাথে আর্থিক স্বাস্থ্য দেশের ক্ষতিপূর্ণ হবে। অন্য দেশ ও বিভিন্ন কর্পোরেট সংস্থা দেশের সম্পদ কিনেও নিতে পারে। ইভেন আমাদের বিভিন্ন দেশের যে সম্পদ, সেগুলো কিন্তু বিভিন্ন অন্য দেশে বিভিন্ন কর্পোরেট সংস্থা কিনে নিতে পারে। যেমন শেয়ার মার্কেটে দেখা যায়, বিভিন্ন যেরকম HDFC ব্যাংকের শেয়ার কিন্তু কিনে নিয়েছে চায়নার যে সেন্ট্রাল ব্যাংক, 1% শেয়ার কিনে নিয়েছে। এভাবে করে কিন্তু কিনতে কিনতে এরকম হতে পারে যে কোনো আমাদের দেশের যেটা সম্পদ, সেটা পুরোপুরি অন্য দেশের হাতে চলে যাচ্ছে, এটাও হতে পারে। সমীক্ষায় প্রকাশ, ভারতে বেকারত্বের হার 24% পৌঁছে গেছে এই সময়। 24% অনেক বেশি হয় বেকারত্বের হার। নর্মালি কিন্তু 7%, 6% এরকম থাকে। তো 24% পৌঁছে গেছে, সর্বকালের সর্বোচ্চ হার। এই মার্চে 1 মাসের মধ্যে যত পুঁজি দেশ থেকে বেরিয়ে গেল, সেটাও কিন্তু সর্বোচ্চ। $1500 কোটি, মানে টাকা
টাকায় যদি হিসাব করে তাহলে অনেক বেশি। তাহলে এই যে মার্চ মাসের 1 মাসের মধ্যে যত পুঁজি, যত ইনভেস্টমেন্ট ভারত থেকে বেরিয়ে গেল, সেটাও কিন্তু $1500 কোটি, অনেক বেশি। গোটা দুনিয়ায় ইমার্জিং ইকোনমিগুলির মধ্যে আর কোথাও এত পুঁজি কিন্তু দেশ থেকে বেরোয়নি, কোথাও কিন্তু কোনো দেশ থেকে এত ইমার্জিং যত ইকোনমিগুলো আছে, যেগুলো উঠছে, এরকম ইকোনমি, যেই অর্থনীতি, যাদের যেই ইকোনমিগুলো, যেই রাজ্য, যেই দেশগুলোর ইকোনমি ইমার্জ করছে, উঠছে, তার মধ্যে কোথাও থেকে এত পুঁজি কিন্তু একসাথে বেরিয়ে যায়নি। এর ফলে যেরকম টাকার দাম কমছে, আমাদের টাকার ভ্যালুটা কমছে, সেরকমই সর্বকালের সর্বনিম্ন দরে পৌঁছেছে টাকার ভ্যালু কমা, মানে 1 টাকায় $1, আগে যেরকম 70 টাকায় $1 হতো, এখন সেরকম 75 টাকায় $1 হচ্ছে। মানে আমাদেরকে $1 কেনার জন্য 75 টাকা দিতে হচ্ছে, ধীরে ধীরে বেড়ে 80 টাকা হয়ে যাবে। এরকম করে আমাদের টাকার ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে ডলারের সামনে। এই অতিমারি আক্রান্ত সময় এই ঘটনাগুলোর কয়েকটা ঘটবে, সেটা কিন্তু প্রত্যাশিত ছিলই। স্বল্প মেয়াদে এই সমস্যাগুলোকে সামলেও কিন্তু নেওয়া যাবে, কিন্তু এইভাবেই যদি চলতে থাকে, স্বল্প মেয়াদে বলছেন লেখক, মানে কিছু সময়ের জন্য হয়তো এই ঘটনাগুলো, এই যে জিনিসগুলো, যেগুলো অর্থনীতিতে কিছু আমাদের টাকার ভ্যালু কমে যাওয়া, অর্থনীতি স্লো ডাউন করা, গরিব মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু কিছু দিনের জন্য সহ্য করা যায়, কিছু ধরের জন্য অ্যাডজাস্ট করা যায়, বাট স্বল্প মেয়াদে এই সমস্যাগুলোকে সামলেও নেওয়া যায়। কিন্তু এইভাবেই যদি চলতে থাকে, তবে আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ভারত অন্য দেশগুলির চেয়ে অনেক পিছিয়ে পড়বে, তাদের জায়গা ছেড়ে দিতে বাধ্য হবে এবং তাতে শ্রমিক শ্রেণীর অশেষ দুর্ভোগ হবে। কিন্তু এইভাবেই যদি চলতে থাকে, তাহলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে ট্রেড হয়, রপ্তানি হয়, এক্সপোর্ট হয়, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ভারত কিন্তু অন্য দেশগুলোর থেকে অনেক পিছিয়ে পড়বে এবং তাদের জন্য তারা জায়গা ছেড়ে দিতে বাধ্য হবে এবং তাতে শ্রমিক শ্রেণীর কিন্তু অশেষ দুর্ভোগ হবে বা লস হবে। 3রা মে লকডাউন উঠলে ব্যবসা চালু করতে দিতেই হবে, বেসরকারি ক্ষেত্রে কাজ দিতে হবে, বিশেষত অসংগঠিত ও ক্ষুদ্র শিল্পে, মানে আনঅর্গানাইজ সেক্টর এবং স্মল যেটা ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোতে কিন্তু বেসরকারি ক্ষেত্রে কাজ শুরু করতে হবে 3রা মেতে, যখন লকডাউন উঠে গেলে, সেটা বলছেন লেখক। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ব্যবহার, হাত ধোয়ার মতো নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতে হবে, কিন্তু শ্রমিকেরা যাতে কাজের জায়গায় যেতে পারেন, কৃষিক্ষেত্রে এবং কারখানায় যাতে নির্বিঘ্নে কাজ চালাতে পারেন, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। এগুলো উপায়গুলো বলছেন এখানে লেখক। যে নিয়মগুলো মেনে চলার কথা লেখক বললেন, সেগুলো বলবৎ করার সময় যাতে আমলাতান্ত্রিক ছাড়পত্রের প্রকোপ আরম্ভ না হয়, সেটাই দেখতে হবে, তাই না? কখনো আমরা যখন আবার থেকে কোনো কিছু রিস্টার্ট করছি, এরকম কাজকর্ম শুরু করছি, তারপরে যদি আমলাতান্ত্রিক ছাড়পত্রের ব্যাপারটা না চলে আসে, সেটাও কিন্তু দেখতে হবে। কারণ আমরা জানি সব কিছুতেই আমাদের পলিটিক্যাল দখলদারি দেখা যায় অনেক সময়, এবং পলিটিক্যাল উইলের অভাবে অনেক কিছু কিন্তু করাও যায় না। যেরকম লাইসেন্স রাজ বস্তুতার হাতে ভারতীয় অর্থনীতি বহু দুর্ভোগ হয়েছে, তাই না? যেরকম এলপিজি রিফর্ম হয়েছিল 90-এর দশকে, সেটা কিন্তু এই লাইসেন্স রাজের এগেনস্টেই হয়েছিল, কারণ একটা লাইসেন্স রাজ চলছিল, মানে সবাইকে লাইসেন্স দেওয়া হচ্ছিল না, ঠিক আছে? অনেক কিছুর বিনিময়ে একটা লাইসেন্স প্রোভাইড করা হতো আর কি, মানে সরকার লাইসেন্স রাজ চলতো, মানে সহজে লাইসেন্স দিতে চাইতো না কোনো কোম্পানিকে, সেটা যাতে না হয়, আবার থেকে শুরু না হয়ে যায়। আমরা জানি এই নিয়ন্ত্রণের নীতির ফলে হাতে গোনা কয়েকটা বড় সংস্থা বাদে বাকি সব সংস্থার গলায় ফার্স্ট কত জোরে চেপে বসে আছে, তাই না? কারণ বড় সংস্থায় তো কিছুটা অনেকটাই লস যদি হয়ে যায়, তাহলে তারা সেটা শকটা সহ্য করে নেওয়ার মতো ক্ষমতা থাকে, তাদের কাছে এত পুঁজি থাকে। কিন্তু যারা বাকি সব সংস্থা, এই বড়গুলো ছাড়া বাকি যত সংস্থা, তারা কিন্তু এমনিতেই গলায় ফার্স্ট জোরে চেপে বসে আছে, তারা কিন্তু মানে এমনিতেই তাদের অনেক লসে তারা রান করছে। অর্থনীতির দীর্ঘমেয়াদী বৃদ্ধির পক্ষে সেই ফাঁস কিন্তু প্রাণঘাতী, এবং অর্থনীতিকে যদি আমরা লং টার্মের জন্য গ্রোথ দেখতে চাই অর্থনীতিতে, তাহলে কিন্তু এই যে বাকি যত সংস্থা আছে, সেগুলোর যে এত লস হচ্ছে, সেগুলো কিন্তু প্রাণঘাতী হবে। কাজেই সেই পুরনো কুঅভ্যাস যাতে ফিরে না আসে, যেমন লাইসেন্স রাজ, আমলাতান্ত্রিক, পলিটিক্যাল উইলের অভাব, এগুলো না আসে, সেটার বিষয়ে সাবধান থাকার কথা বলা হয়েছে। সব উন্নয়নশীল দেশই একই মোক্ষম সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। দুনিয়াভর যে উলটপালট চলছে, তার মধ্যে দাঁড়িয়েও কোনো দেশ যদি ভুল পদক্ষেপ করে, সেটা কিন্তু সাধারণ ভুল হবে না, তাই না? একটা দেশের ভুলের যেটা মাসুল, সেটা কিন্তু গোটা বিশ্বকে দিতে হতে পারে, এবং সেই দেশের মানুষজনকে তো দিতে হবে। সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ মিলবে না। আজকের একটা ভুল পদক্ষেপ স্থির করে দেবে আগামী কয়েক দশক দেশের অর্থনীতি কোন কক্ষপথে চলবে।
তো আমরা এটা ঠিকই যে আমরা কোভিড-19 একটা নতুন বিপদ, আমরা এর থেকে বেরোনোর ঠিকঠাক উপায় জানি না, কিন্তু এর মানে এটা নয় যে আমরা হুটহাট করে একটা ডিসিশন নিয়ে নিলাম, ভুল পদক্ষেপ নিয়ে নিলাম। তার জন্য একটা সঠিক পদক্ষেপ নেওয়া দরকার, অনেক ডিসকাশন করার পর, এবং যাতে আগামী কয়েক দশক আমাদের অর্থনীতি কোন পক্ষপাতে চলবে সেটা কিন্তু এটাই ডিসাইড করবে। এই অতিমারির মতো বড় বিপর্যয় এক ধাক্কায় আমাদের চোখ কিন্তু খুলে দিয়েছে। আমাদের মনে পড়ে যে সব মানুষেরাই কিন্তু সমান হয় জন্মায়, কারণ এই যে রোগ, এটা কিন্তু এই যে অতিমারি, এটা কিন্তু বড়লোক আর গরিব লোক দেখে আসছে না, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই হচ্ছে। এই সময়টা আসলে সহানুভূতি আর সহৃদয়তার কুসংস্কার কিন্তু বিসর্জন দিয়ে বিজ্ঞান ও সৃষ্টশীলতাকে জায়গা করে দিতে হবে। এরকম না যে কেউ কুসংস্কার নিয়ে বসে থাকলো, ঠিক আছে, কিন্তু এখন সময় হচ্ছে কুসংস্কার বিসর্জন দিয়ে বিজ্ঞান ও সৃষ্টিশীলতাকে জায়গা করে দিতে হবে। বাংলা এককালে গোটা এশিয়ার নবজাগরণ কিন্তু পথিকৃৎ ছিল, তাই নয়? এখানে বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটেছিল আগে, নতুন নতুন আবিষ্কারের সাক্ষী ছিল কিন্তু বাংলা, এবং ধর্মনিরপেক্ষতা, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানবিক সাম্যের নীতির পথেও অগ্রপথিক ছিল কিন্তু আমাদের বাংলায়। আজকের এই বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে বাংলার বিশেষ দায়িত্ব আছে যাবতীয় মতপার্থক্যকে দূরে সরিয়ে রেখে এগিয়ে আসার, কাঁধে কাঁধ মিলে লড়াই করা, এবং মনে করিয়ে দিতে হবে এই বাংলাকেই। এটাই বলছেন যে সলিডারিটি। এখন দেখা যায় আমরা যখনই দেখি চারিদিকে খালি মতপার্থক্য দেখা যায়, একজন একটা জিনিসকে সাপোর্ট করছে তো আরেকজন অন্য জিনিসকে সাপোর্ট করছে, দুজনের মধ্যে মতপার্থক্য বিরোধ শুরু হয়ে যাচ্ছে। সেটা না করে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে লড়াই করা, একটা সলিডারিটি মেনটেন করা, সেটারই কথা কিন্তু লেখক বলছেন, ঠিক আছে? তো এই আর্টিকেল একটা ভালো আর্টিকেল ছিল, তোমরা এটা কিন্তু ভালো করে পড়ে নিতে পারো। আচ্ছা, এটা একটা ছোট আর্টিকেল, নিউ সিমটমস অফ কোভিড-19 ক্ষেত্রে কিছু নতুন উপসর্গ দেখা দিয়েছে। আগে যেগুলোকে উপসর্গ হিসাবে বলা হয়নি, লিস্টেড করা হয়েছিল না, কিন্তু আমেরিকার একটা কোম্পানি, ঠিক আছে, আমেরিকার একটা সংস্থা, সেটা কিন্তু কয়েকটা নতুন উপসর্গের কথা বলেছে। করোনা উপসর্গ হিসাবে এতদিন জ্বর, শ্বাসকষ্ট, শুকনো কাশি, ক্লান্তিবোধ ইত্যাদিকে আগে চিহ্নিত করা হয়েছিল হুয়ের দ্বারা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার ওই অতিমারি নতুন কয়েকটি উপসর্গের সন্ধান দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্বাস্থ্য সংস্থা, যার নাম হচ্ছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, যেটাকে সিডিসি বলে শর্টে। তাদের তালিকায় ঠাঁই পেয়েছে কী ঠাঁই পেয়েছে? কাঁপুনি, পেশির যন্ত্রণা, মাথার যন্ত্রণার মতো উপসর্গ। তো এই নতুন উপসর্গগুলো কিন্তু তাদের এই তালিকায় ঠাঁই পেয়েছে, কাঁপুনি, পেশির যন্ত্রণা, মাথার যন্ত্রণা। সেই সঙ্গে স্বাদ বা গন্ধ না পাওয়াকেও করোনার উপসর্গ হিসেবে চিহ্নিত করেছে সিডিসির গবেষকরা। এবং যাদের করোনা হচ্ছে তারা কিন্তু স্বাদ বা কোনো রকম গন্ধ কিন্তু পাচ্ছেন না, এটাই তাদের রিপোর্টে উঠে এসেছে, এই সিডিসিদের রিপোর্টে। এসব লক্ষণের মাধ্যমে সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা যেতে পারে। তাহলে এগুলো উপসর্গ আমরা যখন পেয়ে গেলাম, তখন কিন্তু আরও আমাদের কাছে সহজ হবে তাদেরকে চিহ্নিত করার। কারণ অনেকেই ভেবে নিয়েছে যে এই কটা যেটা হু ডাইরেক্ট করেছে সেগুলোই শুধুমাত্র সিমটম, এবং সেগুলো হলেই আমার করোনা হয়েছে বা তার করোনা হয়েছে বলে মানুষ হাসপাতালে যেতে পারবে। কিন্তু বাকি এগুলো কিন্তু দেখা দরকার, যেটা নতুনভাবে রিপোর্ট আসছে। কারণ যত বেশি রিপোর্ট আসছে, যত বেশি টেস্ট হচ্ছে, যত মানুষের এই রোগটা হচ্ছে, তত নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে। কেউ করোনায় আক্রান্ত হলে তার শরীরে কী কী উপসর্গ দেখা যাবে, হু আগেই জানিয়ে দিয়েছিল। জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাস নিয়ে সমস্যা হওয়া, ক্লান্তিবোধ, এগুলো দেখা যাবে। সেই সঙ্গে যন্ত্রণা ও ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা, ডায়রিয়ার মতো লক্ষণও করোনা রোগীর শরীরে ফুটে উঠবে। সেই সব উপসর্গের কথা হু কিন্তু ওয়েবসাইটে লেখা রয়েছে। এতদিন একই কথা বলে আসছিল সিডিসিও, মানে যেটা আমেরিকার সংস্থাটা, স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার হুয়ের সেই তালিকা আরও দীর্ঘ করলো তারা। সংস্থাটির দাবি, যারা করোনায় অল্প আক্রান্ত বা বেশি আক্রান্ত হয়েছেন তাদের শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। ভাইরাসটি শরীরে দখল নেওয়ার 2 থেকে 14 দিনের মধ্যে নানা লক্ষণ ফুটে উঠতে পারে। কী কী সেই লক্ষণ? সিডিসির মধ্যে দফায় দফায় কাঁপুনি বোধ করতে পারে যার হয়েছে কোভিড পেশেন্ট। সেই সঙ্গে রোগীর পেশি ও মাথার যন্ত্রণা দেখা দেবে। এছাড়া রোগীর স্বাদ ও গন্ধ নেওয়ার ক্ষমতাকে সাময়িকভাবে কিন্তু চলে যেতে পারে। সাময়িকভাবে তার স্বাদ ও গন্ধ নেওয়ার ক্ষমতাটা চলে যেতে পারে। সবারই চলে যাবে এরকম নয়, কোনো পেশেন্ট বা ম্যাক্সিমাম পেশেন্ট। এটা রিপোর্ট এখনও খুব ভালোভাবে হয়নি। যাই হোক, করোনার স্বাদ ও ঘ্রাণ নেওয়ার অনুভূতি চলে যাওয়ার কথা আগেই জানিয়েছিল একদল ব্রিটিশ চিকিৎসক। আমেরিকার ওই সর্বোচ্চ সংস্থাটির দাবি, গোটা দুনিয়ায় করোনা পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। তাদের পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এই তথ্য ফুটে উঠেছে। তবে তারা এও জানিয়েছেন এগুলি করোনার একমাত্র উপসর্গ নয়। এছাড়া ভিন্ন কোনো লক্ষণ দেখলেও চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তো এটাই একটা রিপোর্ট ছিল, এটা একটা ফ্যাকচুয়াল রিপোর্ট ছিল। ওকে, তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে, যাতে ম্যাক্সিমাম জায়গায় এটা পৌঁছাতে পারে।
থ্যাংক ইউ।